পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলো সবসময় মানচিত্রে বড় করে লেখা থাকে না। আমরা যখন কাছাকাছি পাহাড়ের কথা ভাবি তখন আমাদের মাথায় আসে দার্জিলিং, গ্যাংটক বা কালিম্পং। কিন্তু এই পাহাড়ের বুকেই লুকিয়ে আছে এমন একটা গ্রাম যেখানে বর্ষা শুধু একটা ঋতু নয়, বরং একটা উৎসব। সেই গ্রামের নাম সিটং। এখানে রাস্তার প্রতিটা বাঁক একটা নতুন গল্প শোনায়, আর সেই গল্পের খোঁজেই আজ আমি বেরিয়েছি একটা স্কুটি নিয়ে, একা। আমি জানতাম না আজ আমি এমন কিছু ঝর্ণা দেখব যেগুলোর অস্তিত্বই থাকে শুধু বর্ষার কয়েকটা দিনের জন্য। আমি জানতাম না আজকের দিনেই আমার স্কুটি মাঝপথে থেমে যাবে। আমি জানতাম না আজ এমন একজন মানুষের সঙ্গে দেখা হবে যে আমাকে দেখাবে পর্যটকদের দেখা সিটং নয়, সিটংবাসীর সিটং। তাহলে চলুন শুরু করি 2 দিনের এক বর্ষা ভেজা সফর। ওয়েলকাম টু সিটং। শিলিগুড়ি থেকে একটা স্কুটি ভাড়া নিয়ে শুরু হলো আমার 2 দিনের সিটং সফর। আজকের রুট সেবক রোড হয়ে বিরিকদারা, তারপর গন্তব্য সিটং। স্কুটিটা নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। দুপাশে ঘন সবুজ পাহাড়, মাঝখান দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। যত সামনে এগোচ্ছি ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। কিছু দূর যেতেই রাস্তার অবস্থা হঠাৎই বদলে গেল। पूरा रास्ता ऐसा ही है क्या? आगे ठीक है। তবে পাহাড়ে ভ্রমণের মজাটাই বোধহয় এখানে। প্রতিটা কঠিন পথের পরেই অপেক্ষা করে থাকে একটা অসাধারণ দৃশ্য। মেঘ, বৃষ্টি আর পাহাড়ের বুক চিরে নেমে আসা একটা নাম না জানা ঝর্ণা। মনে হচ্ছিল পুরো পাহাড়টাই যেন জীবন্ত হয়ে উঠেছে। এগোতে এগোতে রাস্তার ধারে চোখে পড়ছিল সাম্প্রতিক ধসের চিহ্ন। প্রকৃতি যেমন অপার সৌন্দর্যের আধার, তেমনি তার শক্তির সামনে মানুষ কতটা ক্ষুদ্র সেটাও বারবার মনে করিয়ে দেয় এই পাহাড়। পথে একের পর এক হোমস্টে চোখে পড়ছিল, কিন্তু এবার আমি কোনো হোমস্টে বুকিং করে আসিনি। ভাবলাম যে জায়গাটা প্রথম দেখাতেই মন ছুঁয়ে যাবে, আজকের রাতটা কাটাবো সেখানে। চলে এসছি মেঘের স্বর্গরাজ্য সিটং। রাস্তা খুব খারাপ হয়ে গেছে। গতবার যখন এসেছিলাম রাস্তা খুব সুন্দর ছিল, এবার দেখছি রাস্তা বেশ কিছু জায়গায় প্রচণ্ড খারাপ। ঘন কুয়াশার আড়াল থেকে ধীরে ধীরে ভেসে উঠল একটা ছোট্ট শান্ত হোমস্টে। কথা বললাম, ঘর দেখলাম, আর সিদ্ধান্ত নিয়ে ফেললাম আগামী 2 দিনের ঠিকানা নামথিং লেক হোমস্টে। নামথিং পোখরি এবং অহলদারা তার ঠিক মাঝামাঝি একটি জায়গায় একটি হোমস্টে, যার নাম নামথিং লেক হোমস্টে। কি দারুণ লাগছে পুরো পরিবেশটা, মেঘের চাদরে একদম ঢেকে গেছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে ভাবলাম আশেপাশে একটু ঘুরে দেখি। খুব কাছেই থাকা অহলদারা ভিউ পয়েন্ট। এখানে 2বার টিকিট কাটতে হবে। একটি হচ্ছে সিনকোনা ডিপার্টমেন্ট 10 টাকা টিকিট নেয় ঢোকার সময়, আর তারপরে আবার একটি টিকিট কাটতে হয় যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট 20 টাকা দিয়ে, সেটা কিন্তু কাটতে হয়। তো এই আলাদা আলাদাভাবেই কিন্তু দুটো টিকিট কাটতে হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 ফুট উচ্চতায় অবস্থিত অহলদারা ভিউ পয়েন্ট
সিটং যদি পাহাড়ের হৃদয় হয়, তাহলে অহলদারা সেই হৃদয়ের সবচেয়ে সুন্দর জানালা। এখানে দাঁড়ালে চোখের সামনে একটার পর একটা পাহাড়ের সারি, দূরে মেঘে মোড়া সবুজ ঢাল, আর পাহাড়ের নিচে ছড়িয়ে থাকা ছোট ছোট পাহাড়ি গ্রাম। ভাগ্য ভালো থাকলে এখান থেকেই দেখা মেলে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ সিংহের। যদিও আজ মেঘ তাকে নিজের আড়ালে লুকিয়ে রেখেছে, তবুও অহলদারার সৌন্দর্য শুধু কাঞ্চনজঙ্ঘাকে দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানকার আসল জাদু লুকিয়ে আছে প্রতি মুহূর্তে বদলে যাওয়া আকাশে, ভেসে চলা মেঘে, আর পাহাড়ের অন্তহীন সৌন্দর্যের খেলায়। তিস্তা নিচ থেকে বয়ে যাচ্ছে, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। ভিউয়ের জন্য বিভিন্ন জায়গায় পয়েন্ট করা রয়েছে, ওদিকে দেখছি। অহলদারার আরেকটি মজার বিষয় হলো এখানকার কয়েকটি ভিউ পয়েন্ট দূর থেকে দেখলে অনেকটা মানুষের মুখমণ্ডলের মতন মনে হয়। কিছু লোকজন এখানে গিয়ে পড়ে গেছিল, তারপর থেকে গভর্নমেন্ট এটাকে ক্লোজ করে দিয়েছে, সামনে আর যেতে দেয় না। ওই যে আগে ওই পর্যন্ত যাওয়া যেত। অহলদারার আশেপাশে বেশ কয়েকটি সুন্দর হোমস্টেও রয়েছে, তবে যদি আপনি কোলাহল আড্ডা উপভোগ করেন তাহলে এই জায়গাটা আপনার ভালো লাগবে। কিন্তু আমার মতন যদি একটু নিলিবিলি শান্ত পরিবেশে পাহাড়কে অনুভব করতে ভালোবাসেন, তাহলে হয়তো একটু ভেতরের দিকে কোনো হোমস্টে বেছে নেওয়াই ভালো। বিশেষ করে ছুটির দিনে এখানে পর্যটকদের ভিড় যথেষ্ট থাকে। এটা হলো কিউই গার্ডেন। এরিয়া জুড়ে এরকম আয়রনের পোল বানানো রয়েছে, আর তার উপরে উপরে এই গাছগুলোকে তুলে দেওয়া হয়েছে। খুবই সুন্দর লাগছে, নেট দিয়ে পুরো জায়গাগুলোতে ছড়িয়ে যাবে। এখন ছোট ছোটই আছে, তো পুরো ভরে গেলে তখন ফলগুলো হবে। তো কিউই গার্ডেন এটা চোখে পড়লো, তাই এখানে এলাম। কেউই নেই, আর একটু ভিতরে যেতাম নাহলে দেখতে। সন্ধ্যা নেমে গেছে, আর এই জায়গাটির যে আওয়াজ সেটা একবার শোনো। মুষলধারে বৃষ্টি চলল সারা রাত। পরদিন সকালেও বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, তাই রেনকোট গায়ে চাপিয়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু স্কুটিতে স্টার্ট দিতেই বুঝলাম কিছু একটা সমস্যা হয়েছে। যেখান থেকে স্কুটিটা ভাড়া নিয়েছিলাম তাদের সঙ্গে যোগাযোগ করলাম, কিন্তু অপেক্ষা আর সময় নষ্ট ছাড়া তেমন কোনো সমাধান মিলল না। আমি সবাইকে বলতে চাইবো, অন্তত বাইকওয়ালা ভাইয়ার থেকে স্কুটি নেওয়ার আগে কিন্তু একটু যাচাই করে নেওয়া ভালো, কারণ এদের স্কুটির কন্ডিশন খুবই খারাপ। গাড়ি নিয়ে যদি বিপদে পড়েন তাহলে সেক্ষেত্রে কিন্তু এদের সাপোর্ট খুব একটা পাওয়া যাচ্ছে না। স্কুটিটাকে একটা গ্যারেজে নিয়ে গেলাম। মেকানিক দেখে জানালেন ব্যাটারিটা পুরো বসে গেছে, চার্জ দিতে হবে, আর সেটার জন্য সময় লাগবে। হোমস্টে থেকে স্কুটিটাকে নিয়ে আসতে হোমস্টের কারণ আমাকে হেল্প করেছে। হোমস্টের কারণ 24 বছর বয়সী, আর ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন পুরোপুরিভাবে এই হোমস্টেরই দেখাশোনা করে। 2 একর জমির ওপরে এই হোমস্টে, পুরোটা ঘুরিয়ে দেখালো কারণ। मैक्सिमम जगह पर खेती ही होता है आप लोगों को। खेती कितना ऑरेंज पेड़ है ये? आई थिंक अभी तो 60-70 पेड़ है। इसको क्या बोलते हैं? प्लाम। हम लोग का घर है जो हम लोग रहते हैं, वॉच टावर है। कंचनजंगा आपको इस तरफ पड़ेगा, आप एकदम क्लियर देख सकते हैं। এরপর কারণ আমাকে নিয়ে গেল হোমস্টের একদম কাছেই একটা নিলিবিলি ভিউ পয়েন্টে। সামনে শুধু একটার পর একটা পাহাড়, আর নিচে ছড়িয়ে থাকা ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম। একদম শান্তির জায়গা। ওই যে পয়েন্টটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে অহলদারা। কারণ আমাকে জানালো এমন কিছু ঝর্ণা দেখাবে যেগুলো সাধারণত পর্যটকরা দেখতে পায় না। সেটার জন্য আমাদের লাগবে স্কুটি। গ্যারেজে আবার খবর নিলাম। অবশেষে স্কুটিটা স্টার্ট হলো, আর আমি আবার রওনা দিলাম। গন্তব্য লাটপাঞ্চার।
লাটপাঞ্চার মূলত বিরল প্রজাতির পাখির জন্য বিখ্যাত, কিন্তু আমার উদ্দেশ্য ছিল বর্ষায় এক পাহাড়ি ঝর্ণাকে কাছ থেকে দেখা। ये गांव का नाम बतर। চারপাশে সবুজ পাহাড় আর বর্ষায় সতেজ আবহাওয়া। अरे वाह, क्या नजारा है। আমরা দেখতে চলেছি একটি ওয়াটারফল, আর এর বিউটিটা দেখো শুধু। ब्यूटीफुल। एक रुक सकते हैं? ঝর্ণাটির নাম জানা নেই, ভাইয়েরও জানা নেই, কিন্তু এই ওয়াটারফলটা সৌন্দর্য দেখো। বর্ষাকালেই এই ঝর্ণাগুলো তাদের আসল রূপে ধরা দেয়, তাই শুধু পর্যটকরাই নয়, আশেপাশের স্থানীয় মানুষজনও এখানে আসেন, ছবি তোলেন আর প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করেন। ওহলদারার যে রাস্তা এখান থেকে চলে গেছে লাটপাঞ্চা, তো এই লাটপাঞ্চা টু ওহলদারা ভিউ পয়েন্টের দিকে যাওয়ার জন্য কিন্তু এই ঝর্ণাটি সামনেই পড়বে। এই নিচ থেকে জলটা এই পুলের নিচ থেকে গিয়ে নিচে ঝরে পড়ছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি ভেবেছিলাম এই ঝর্ণাটাই আমার আজকের গন্তব্য, কিন্তু করণ বলল এটা তো সবে শুরু, সামনে আরো অনেক বড় আর সুন্দর একটি ঝর্ণা আছে। সেই কথা শুনে আমি আর দেরি করলাম না। বর্ষাকালে আসলে পাহাড়ে এটাই মজা যে প্রচুর ঝর্ণা দেখা যায়। কত ঝর্ণা দেখাবো, মানে এখানে রাস্তা দিয়ে চলতে চলতে এত ঝর্ণা চোখে পড়ছে। লাটপাঞ্চার জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, তবে ঘুরে দেখার সময় চোখে পড়েনি কোনো হোমস্টে, তাই এখানে থাকতে চাইলে আগে থেকেই থাকার ব্যবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে আসাই ভালো। अरे बाप रे, ये क्या है भाई? পাহাড়ের বুক চিরে শত শত জলধারা একসঙ্গে নেমে আসছে, জলের গর্জন, ঠান্ডা বাতাস আর চারপাশ সবুজ। ক্যামেরায় শুধু এই সৌন্দর্য ধরা পড়ে, কিন্তু এখানে দাঁড়িয়ে যে অনুভূতিটা হয় সেটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। এটা হচ্ছে রক ক্লাইম্বিং এর একটি জায়গা। তো এখন এখান থেকে বর্ষার জল কিভাবে ঝরে পড়ছে আর কি অসাধারণ একটা সুন্দর রূপ নিয়েছে ভাবা যাচ্ছে না। শিলংয়ে বেড়াতে আসলে সাইট সিনের জন্য লাটপাঞ্চারের এই রক ক্লাইম্বিং যে ওয়াটারফল, সেখানে কিন্তু অবশ্যই ঘুরে যাওয়া উচিত সকলে। বর্ষাকালে এরকম রূপ দেখা যায়, অবশ্যই বর্ষাকালে আসতে হবে তার জন্য। এই পথেই চোখে পড়বে পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা সুন্দর এক মনাস্ট্রি, রঙিন কারুকার্য আর শান্ত পরিবেশ। দুর্ভাগ্যবশত আমি যখন পৌঁছেছিলাম তখন মনাস্ট্রি বন্ধ ছিল, তাই ভেতরে প্রবেশ করার সুযোগ আর হলো না। ফিরে চললাম আমার হোমস্টের পথে। এরপর পৌঁছে গেলাম নামথিং লেকে। পাহাড়ের কোল ঘেঁষে থাকা এই শান্ত জলাশয় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, ধর্মীয় গুরুত্বের কারণেও পরিচিত। এই লেকের আরেকটি বিশেষ পরিচয় রয়েছে, এখানেই দেখা মেলে বিরল প্রজাতির হিমালয়ান সালামান্ডার। তবে আমার ভাগ্যে সেই বিরল প্রাণীটিকে দেখা জোটেনি, কিন্তু কখনো কখনো প্রকৃতি আমাদের জন্য অন্যরকম চমক লুকিয়ে রাখে। কুয়াশায় মোড়ানো এক মায়াবী পাইন ফরেস্ট, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাইন গাছ, চারপাশে নিস্তব্ধতা আর মেঘের আনাগোনা। মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্যের ভেতর দিয়ে হেঁটে চলেছি।
চোখে পড়ল এই পরিত্যক্ত ঘরটি। জানি না এই ঘরটিতে একসময় কারা থাকতেন। নামথিং লেক হোমস্টে, এখানে থাকা খাওয়ার খরচ 1300 টাকা জনপ্রতি। এনজিপি নেমে রিজার্ভ কারেই কিন্তু শ্রীটংয়ে আসা ভালো। রিজার্ভে খরচ পড়বে 3 থেকে 3500 টাকার মতন। হোমস্টেকে বিদায় জানিয়ে আবার রওনা দিলাম শিটংয়ের আরও কিছু অজানা সৌন্দর্যকে কাছ থেকে দেখার উদ্দেশ্যে। তারপর এখান থেকে পৌঁছে যাব কার্শিয়ংয়ের কাছে চিমনি গ্রামে। শিটংয়ের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে এগোতে থাকলে দুপাশে একের পর এক চোখে পড়বে বিস্তীর্ণ চা বাগান, আর সেই চা বাগানকে ঘিরেই গড়ে উঠেছে পাহাড়ি মানুষের সরল শান্ত জীবন। বাকি চায়ের বাগানগুলোর থেকে এটা একটু আলাদা, কারণ এই যে মাঝে মধ্যে বড় বড় রকগুলো জেগে রয়েছে, তার জন্য এই ল্যান্ডস্কেপটা একটু অন্যরকম দেখতে লাগছে। আর এই পেছনেই দেখতে পাচ্ছি একটি ঝোড়া ওপর থেকে ঝরে পড়ছে। আমার অনেক দিনের একটা স্বপ্ন আছে, পাহাড়ের কোলে একটা ছোট্ট বাড়ি হবে, বয়ে যাবে একটা ছোট্ট ঝোড়া। এই জায়গাটা দাঁড়িয়ে মনে হচ্ছে যেন সেই স্বপ্নটাই বাস্তবে চোখের সামনে ফুটে উঠেছে। লোকাল লোক এই জায়গাটিকে বলে থাকে লেপচা গুম্পা। তো আমরা একটু ঘুরে দেখব। সামনে চোরতেনের পেছনে যে মনেস্ট্রি দেখা যাচ্ছে সেটি বলা হয় 200 বছরেরও বেশি পুরনো। এটিকে লেপচা মনেস্ট্রি বলা হয়। কথিত আছে এটি লেপচার রানীর উদ্যোগে নির্মিত হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও এই মনাস্ট্রি আজও পাহাড়ের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে কাপড় আর প্রাকৃতিক রঙে তৈরি কিছু দুর্লভ শিল্পকর্ম এখনো সংরক্ষিত রয়েছে। সময়ের সঙ্গে অনেক কিছুই হারিয়ে গেলেও যা অবশিষ্ট আছে তা আজও সেই প্রাচীন সংস্কৃতির গল্প বলে। কিছুটা শান্ত আধ্যাত্মিক সময় কাটিয়ে আবার পথে বেরিয়ে পড়লাম। গন্তব্য যোগীঘাট। এখান থেকে যোগীঘাটের দূরত্ব প্রায় 10 কিলোমিটার, আর পাহাড়ি রাস্তা ধরে পৌঁছতে সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিট। যোগীঘাট যাওয়ার রাস্তা, যোগীঘাট जाने के लिए यही है ना रास्ता? যোগীঘাট যাওয়ার রাস্তা, যেহেতু যোগীঘাট নিচে নদীর ধারে, তো পুরো রাস্তাটা এমন ঢাল, খুবই সুন্দর, একদম জঙ্গলের মধ্যে দিয়ে। আর সামনের বিউটি ঠিক এরকম। ওহো, বিউটিফুল। এই রাস্তাটা বেশ খারাপ। এই রাস্তায় যদি গাড়ির কোনো সমস্যা হয়ে যায় বা আমার কোনো সমস্যা হয়ে যায় তাহলে কি হবে? কারণ এই রাস্তা থেকে মোটামুটি 10-15 মিনিট হয়ে গেল, একটা লোক একটা গাড়ি যেতে দেখলাম না। চলো, একটা বিউটিফুল ঝর্ণা সামনে। 1, 2 and 3। ওহো, ওয়াও! অলরেডি আমি লেট, তো রাস্তা দিয়ে যেতে যেতে এরকম একটা ঝর্ণা দেখে পার করে চলে যেতে পারলাম না একটু না দাঁড়িয়ে।
যোগীঘাটের কাছে চলে এসেছি, ব্রিজ দেখা যাচ্ছে। মাস দুয়েক আগেই আমি যোগীঘাট বেরিয়ে গেছি, আবার শিটংয়ে এসেছিলাম যেহেতু, তো যোগীঘাটে আবার এলাম। সেই সময় যে রূপটি দেখেছিলাম এই রিয়াং নদী আর যোগীঘাটের যে দৃশ্য, ও সেটি কিন্তু এখন একটু অন্যরকম। বর্ষাকাল স্বভাবতই রিয়াং নদীর যে স্রোত সেটি অনেক বেশি, আর জলের পরিমাণও অনেক বেড়ে গেছে। আর এখানে বেশ কিছু ট্যুরিস্টও রয়েছে যারা ভীষণভাবে এনজয় করছে জিনিসটাকে, তো দেখতে ভালো লাগছে। তো এই ছিল আমার শিলং ভ্রমণের পুরো গল্প। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে পরের ভিডিওতে।